এখন একটা সুন্দর সকাল চলছে, রাত দিনে গরম, রাতে ঠান্ডা। মানে এখনো কিন্তু ঠান্ডা, ঠান্ডা ভাব যে হালকা ঠান্ডা। ঘুমের জন্য খুব উপযোগী সময়। সব বাদ দিয়ে আমরা ক্লাস করতে আসছি, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রোগী আসছে, একটা মানে যাবো কোথায় এটার জন্য? রোগী বলতেছে যে তার কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে। প্রচন্ড ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যে প্রসব বেদনার ন্যায় ব্যথা। এটা কি আমি যে ফিমেলে যাবো নাকি অন্য কোথাও যাবো? ব্যথা, প্রসব বেদনার মতো ব্যথা। একটু বলবেন? জি মাসা ম্যাম বলেন। ব্যাক অধ্যায়ে যাব ম্যাম। জি ম্যাম, ধন্যবাদ। তাহলে এটার জন্য যদিও বলে যে প্রসব বেদনার মতো বলতে পারে, হ্যাঁ, ওটা কিন্তু সমস্যাটা কোথায়? এটা হচ্ছে আসল কথা। সমস্যাটা কিন্তু ব্যাকে, যেরকমই হোক না কেন। হাঁটতে গেলে কোমরে ব্যথা, হাঁটাটা সমস্যা নয়, এটা কোমরে ব্যথাটা সমস্যা। খেলে পেট ব্যথা করে, তো সেখানে খাওয়া দেখতে হবে না আমাদেরকে, দেখতে হবে পেটটা ব্যথা করতেছে, সেই জায়গাটা যেতে হবে। ওখানে যেয়ে তারপরে কি কারণে হচ্ছে সে কারণটা বুঝবো আমরা। এবার খাওয়ার জন্য হয়েছে না ঘুমের জন্য হয়েছে, কি কোনটার জন্য সমস্যা হচ্ছে দেখে নিব। আসলে এখানে আমরা অনেক সময় শুনি যে না আমার না একটু পাটা মানে অনেক সময় আমরা যখন হাঁটা চলা করি ভুল পদক্ষেপ হয় আমাদের অনেক সময়। ভুল পদক্ষেপ হলে পাটা একটু মোচড় লাগে। ওই মোচড় লাগার কারণে দেখা যায় যে অনেক সময় কোমরে টান খায়, কোমরে ব্যথা লাগে ভুল পদক্ষেপের কারণে। 927 পৃষ্ঠা আসলে একটু দেখে আসি। এখানে কিছু রূপ, এখানে বইটা ধরার সাথে সাথে এই রূপ গুলো একটু চোখের সামনে চলে আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে এখানে আছে, দেখেন শুরু হয়েছে 916 থেকে আমাদের নাম্বার রিজনটা। আমরা একটা চরিত্রগত ব্যথায় আছি। ব্যথাটা হচ্ছে কামড়ানোর মতো ব্যথা, পেন। পেনটার মধ্যে 917 পৃষ্ঠা বাম কলামে দেখুন নেভার লাইক, প্রসব বেদনার ন্যায়। তারপর দেখুন মিস স্টেপ, ভুল পদক্ষেপের কারণে, ভুল পদক্ষেপের কারণে ব্যথাটা হচ্ছে। সে ভুল পদক্ষেপ দিয়েছিল, তাই তার ব্যথা চলতে, সেখানে কিন্তু আমাদের এসিড কার্ব বড় এই ওষুধগুলো আছে। অনেক সময় দেখা যায় অনেকে ভালো পারে, আবার চরিত্রগত ব্যথার মধ্যে যেহেতু সমস্যা শুরু হয়ে যায় তাদের, চরিত্রগত ব্যথাগুলো খুঁজে পাওয়া যায় না। আসলে আমরা একটা রোগ বীজ দেখি, রোগ বীজটা পরে দেখি একটা রোগী লিপি শুনি। রোগী আসছে, রোগীর মাসিকটা নিয়মিত হতো আগে, এখন মাসিক বন্ধ 2-3 মাস যাবত। প্রথমে আমাদের কি চিন্তা করতে হবে এখানে? 2-3 মাস যাবত রোগীর মাসিক বন্ধ। আসলে একটু বলবেন প্রথমে এখানে কি চিন্তা করবো আর কি প্রশ্ন করবো? বয়স জিজ্ঞেস করতে হবে, কত বয়স হয়েছে, মেনোপজের সময় হয়েছে কিনা স্যার। ধন্যবাদ স্যার। প্রথমে তো আমরা বয়সটা দেখবো কি অবস্থায় আছে। বয়সটা, বয়সটা কি এটা প্রথম মাসিক শুরু হওয়ার সময় কি টাইম চলতেছে নাকি মেনোপজের টাইম চলতেছে? মেনোপজের টাইমটা আমাদের জানতে হবে। কি টাইমটা হচ্ছে যেমন প্রথম মাসিকটা শুরু হয়, আর নিয়ম যেটা, নিয়মটা কিন্তু 12 থেকে 14 ভিতরে হয়ে যায়। 12, 13, 14 3টা বছর সুন্দর একটা সময়। 12, 13, 14। কিন্তু অনেকের হয় কি এর অনেক আগে পরে হয়। অনেকের 9-10 বছরের ভিতরে হয়ে যায়। কারো 16, 17, 14 পার হয়ে 17, 18 যে হয়।
মানে তাও অনেক ওষুধ টষুধ খেয়ে এটা যে আর্লি এবং ডিলেট দুইটাকে ধরতে হবে। এর তো একটা আছে, সেটা আমরা দেখে নিব। বয়সটা তো দেখবো কি অবস্থায় আছে, তারপরে বিবাহিত কিনা সেটা আমরা দেখবো। রোগীটি বিবাহিত কিনা, রোগীর এখন এই যে সময়টা চলতেছে, এটা কি বাচ্চা, ছোট একটা কোলে বাচ্চা আছে, সে দুধ খাচ্ছে কিনা। অনেক সময় যদি বাচ্চা কোলে দুধ খায় তখনও কিন্তু মাসিকের দিতে হয়। মানে যে ইয়েগুলো আমাদের মনে করেন জানা আছে, সেই প্রশ্নগুলো আমরা জেনে নিলাম যে সে, তার কোনো সমস্যা নেই, তার গর্ভাবস্থায়ও নেই, ছোট কোলের বাচ্চা দুধ খাচ্ছে না, সে অবস্থায়ও নেই, মিনাপির সময়ও না, মেনোপজের সময়ও না, মধ্যবর্তী সময় চলতেছে। আপনি মনে করেন 25-35-এর ভিতরে তার বয়সটা চলছে, বিবাহিত, মাসিক হঠাৎ করে 3-4 মাস যাবৎ হচ্ছে না, এর কারণটা কি? আসলে আমরা আমরা যখন রোগীলিপি করি, জুনায়েদ স্যার কিন্তু মাসিকটা বন্ধ হয়ে যায় অনেকে, ইঞ্জেকশন দেয়, কোপাটিক ব্যবহার করেন, তখনও কিন্তু সমস্যাটা হয়। এইগুলো ছাড়া এখন মাসিক হচ্ছে না, তখন আমরা কি সন্দেহ করতে পারি? আসলে এই যে স্যার বলেছি কনসেপ্ট করছে কিনা, ছোট কোলের বাচ্চা দুধ খাচ্ছে কিনা, এগুলা ছাড়া, তারপরে সে মেয়াকির সময়ও না, মেনোপজের সময়ও না, সে ওষুধ খাচ্ছে যে সেই সময়টাও না, যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে সেটাও না। হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। জি ম্যাম, সেটা সেটা আমরা চিন্তা করতে পারি, সেটাও না, মেডিকেল কোনো টার্ম না। এখন আসে তার রোগী রিপোর্ট, এই কারণটা রোগী জানে না, কি সমস্যার কারণে সমস্যাটা হয়েছে তার রোগী জানে না, রোগীলিপি করছেন। এই জন্য রোগীলিপির প্রত্যেকটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মেন্টাল শক হয়েছে কিনা, বড় কোনো মেন্টাল শক। জি ধন্যবাদ স্যার, এই কথাটাই আশা করতেছিলাম, যেটা আমাদের দরকার, যেটা আমাদের হোমিওপ্যাথ আমরা যারা আছি, যারা আমরা এটাই খুঁজবো। প্রত্যেকটা ধাপ সূক্ষ্মভাবে নিতে হবে। মন, মনের দিকে গেলে আপনি হাসেন, কান্না করেন বা শেষ, রাগ কেমন, 3-4টা কথা বলে শেষ। প্রত্যেকটা পয়েন্ট আমরা রুগীর এখানে যে পেলাম, মনের দিক দিয়ে সে হয়তো 25-30-35 বছর বয়সী মানুষটা বিবাহিত, তার এমনও হতে পারে তার স্বামী তার সাথে প্রতারণা করেছে, বা এমন হতে পারে তার প্রেমিক তার সাথে প্রতারণা করেছে। তারপর এই যে তার একটা কষ্ট, হতাশ প্রেম, এই কষ্ট হতাশ প্রেমের পর থেকে তার মাসিকটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের যে যথাসাধ্য বললেন না, যে মানসিক কোনো বড় শখ পেয়েছে কিনা, যারা মানে প্রেমের দিক দিয়ে কষ্ট পায়, তাদের কাছে একটু কথা বলে দেখবেন, তাদের দুনিয়াটা কেউ যদি মনে করেন একদম, একদম যাকে জান দিয়ে ভালোবেসে ফেলছে, সে মানুষটার অবস্থা বুঝতে পারবেন তখন কি ধরনের কষ্ট সে পায়। আমাকেও শোকের পর থেকে ও কিন্তু এমন হয়ে যায়, মানে শোক কিভাবে, যে কোনো জিনিস, শোক, বাবা মারা গেছে, সন্তান যে মারা গেছে, এইগুলো কিন্তু শোক। অনেকে তো পশু পাখিরে এতটা ভালোবাসে, তার নিজস্ব গরু ছাগল যারা পালে, তো তাদেরও তারা যদি কিছু সমস্যায় পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, তখনও কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে, সে মালিক। আসলে আমরা কিন্তু সবাই পাই, কিন্তু এই যে মেন কথাগুলো বের,
জি বলেন স্যার। এখানে ওই দুদিন আগে যত ক্লাস নিছিলেন কজেশন হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল মেন্টাল ড্রাগস প্যাথোলজি, এটা একটা অ্যানালাইসিস করলে আপনার অ্যান্সারটা সহজ ছিল। জি থ্যাংক ইউ স্যার। ম্যাডাম। জি স্যার। হয়তো তখন আমরা কজেশনটা খুঁজে পেলাম না, রুগীও বলতে পারলাম না কজেশনটা আমাদেরকে, যে আসলে এমন কোন কজেশন তার ভিতরে আছে, আমরাও তার কাছ থেকে কথাটা বের করতে পারি নাই। অন্তত তখন আমাদের জন্য মাইন্ডটা পড়ে আসছে, যখন আমরা মন তার নিব, তখন অন্তত পক্ষে মনটা জন্য যদি আমরা ঠিক মতো ক্লিয়ার ভাবে নিতে পারি, তাহলেও কিন্তু আমাদের ওষুধ বের হয়। ঠিক আছে না স্যার? জি ম্যাম, রোগী তো আসলে বুঝতে পারে না যে আমার মেন্টাল শকের কারণে এটা হতে পারে। হুম হুম, সেটা পজিশন না বলতে পারে এটা আমাদেরকে, তখন আমাদের মাইন্ড নেওয়ার সময় অবশ্যই জিজ্ঞেস করতে হবে। কিছু কিছু কথা জিজ্ঞেস করার সময় আমাদের হাজবেন্ড ওয়াইফ আসে, অন্য আদার্স কেউ আসে, তখন তাকে সরিয়ে দিতে হয়। আচ্ছা, আপনি বিয়ের আগে বা বিয়ের পরে এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা, কাউকে ভালোবেসেছিলেন কিনা, মানে এমন কেউ আছে কিনা আপনার জীবনে, তখন কিন্তু যদি তার কোনো সফট কর্নারে আঘাত দিতে পারেন আপনি, সাথে সাথে সে আপনার সামনে সকল কথা খুলে বলুন। দেখ, আমাদের যেহেতু এই রুব্রিক্সটা আছে, তাহলে আমি একটু দেখে আসি, কিন্তু কথাটা বের করতে তো হবে, রুব্রিক্স থাকলে তো হবে না। তাহলে আমরা ফিমেলে যাব, 728 পৃষ্ঠা, মেন্সেস সাপ্রেস। দেখেন এখানে কতগুলা কারণ আছে, 728 পৃষ্ঠা। অনেক এই সাপ্রেসের জন্য অনেকগুলো ওষুধ তো আছে, কারণগুলো দেখেন। অ্যাঙ্গার ফ্রম, ক্রোধ হতে, ব্রেথিং ফ্রম, দেখেন। তারপর সাইক্লিন ফ্রম, মনোকষ্ট হতে, চিল ফ্রম। আবার আসি দেখেন, এটা রুব্রিক্স বলেছে ওয়াটার পুটিং হ্যান্ডস ইন, ঠান্ডা জলে হাত রাখা হতে, ঠান্ডা পানিতে হাত রাখছিল, তারপর থেকে তার মাসিক বন্ধ। আবার পালসের একটা ওষুধ আছে, যে পা ভিজানোর পর তারপরে থেকে তার মানে মাসিক বন্ধ। এখানে এখানে অনেকগুলো রুব্রিক্স আমাদের এখানে অঙ্ক দিয়ে যাই, দেখেন। লাভ ফ্রম, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ প্রেম হতে, ইগনিশিয়ান একটা মিউট, অ্যাসিড ফস, থান্ডার স্টর্ম, গ্রিপ ফ্রম, হেডেক আফটার, ফ্লাইট ফ্রম, ভয় হতে, ভয় পেয়েছিল তারপর থেকে, অ্যাডজাস্টন ফ্রম, অনেক পরিশ্রমের পর থেকে, ইমোশন ফ্রম, মানসিক আবেগ হতে, এমিগ্রেন্ট, কোন বিদেশি মনে করেন একটা স্থান থেকে অন্য স্থানে গেল, তারপর থেকে তার মাসিকটা বন্ধ। এখানে কিন্তু অনেক সময় দেখা যায়, এখানে প্লাটিনা আছে, অনেক সময় অনেকে দেখুন বলবে আমি যখন ভ্রমণে থাকি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন ওই সময়টা আমার মনে করেন টয়লেট হয় না, পায়খানা করতে পারি না, কষ্ট হয়, আসেই না পায়খানা, বেগও আসে না, আসলেও হয় না। ওইখানে কিন্তু ন্যাপটামিউর, নাক্সিমাম, প্লাটিনা ওষুধগুলো আছে, হয়তো লেখা সিস্টেম আছে, আমার মনে নাই, একটু দেখবো আমরা, ওই রুপিসটা দেখে নেবো। রুব্রিক্স কিন্তু আমাদের হাতের কাছে, কিন্তু আমাদের জিনিসটা বের করতে হবে। বের করে এই জন্য রুগী লিপি আগে খুব ভালো করে মনে করে জানতে হবে, যেটা আমাদের যোদ্ধা স্যার মাঝে মাঝে দেখি ওর সাথে আলোচনা করেন। মনে করেন আমি যে সব ভালো পারি বা যোদ্ধা স্যার খুব ভালো পারি তা না, আমরা একটু যতটুকু পাই চেষ্টা করি, কিন্তু আপনাদের অনেক দক্ষ হইতে হবে, তাহলে কিন্তু কথাগুলো বের করতে পারবেন। রুগীর সাথে কথা বলতে হবে, রুগীর কাছে কথা কিভাবে বের করতে হবে, সেই দক্ষতাও থাকতে হবে। আর আমাদের জানতে হবে কোন রুগীগুলো কথা বলে, কোন রুগীগুলো বলতে চায় না, তাদের কাছ থেকে অ্যাঙ্গেলে কথা বের করতে হবে। কিছুদিন আগে আমি, আমার তো গ্রামের বাড়ি রামগঞ্জ, জানেন আপনারা, আগে যেতাম না 6 বছরও, এখন একটা বিশেষ কারণে 2-3 মাস পর পরে যেতে হয়। ওইখানে ওই যে রুগী দেখছিলাম, একজন রুগী আসছে, মোটা 110 কেজি হবে, নেকআপ পরে রাখছে। তখন আমি বললাম যে নেকআপটা খুলতে হবে। তো ওইখানে আরো 2-3 জন ছিল পুরুষ লোক,
তো উনি খুলবে না, আমি বললাম, "আপনার খুলতে হবে, মেকআপটা খুলে আমাকে চেহারা দেখাতে হবে, চেহারা দেখাইতে হবে, জিহ্বা দেখাইতে হবে।" সে কিন্তু কথা জিজ্ঞেস করে, এত চাপা, মানুষটা বেশি লম্বা না, মনে হয় 5 ফিট হবে কিনা সন্দেহ আছে। 110 কেজির মতো ওয়েট। আমার মনে নেই, 100 ক্রস করেছে মনে আছে, 10 না কত সেটা ভুলে গেছি। আর হাতগুলো দেখতে কেমন যেন মোটা মোটা, ওই যে বেটে বামন টাইপস হাত, হাত পা এমন, আর খুব নরম তুলতুলে শরীরটা, ফর্সা। প্রথম দিন কিছু বলেনি আমার সাথে, প্রথমে ফোনে কথা হয়েছিল, পরে যখন এখানে গেলাম তাকে আমি চেহারা দেখলাম, চেহারা দেখার পরে দেখি কি তার চেহারার মধ্যে অনেক, মনে করেন ছেলেদের মতো লোম আছে। সব দেখে টেকে ওনাকে থুজা দিয়েছিলাম, আর কথা তো বলে না। থুজা দিলাম আর কি, তাকে বোম মারা হলে তার পেটের মধ্যে একটু কথা বের হোক। পরবর্তীতে যখন আবার আমার সাথে দেখা হলো, তখন উনি আমাকে বলতেছে একটা পজিশন বললো। প্রথমে আমি পজিশন বলেছি কি, তোমার মৃগীর সমস্যা আছে, হঠাৎ হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে যায়, মানে কোথায় হয় সেটা বলতে পারে না, মৃগী উঠে যায়। এই সমস্যার জন্য ওষুধের জন্য আসে, বা জিজ্ঞেস করলো কবে থেকে শুরু হয়েছে, বললো একটা বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা যাওয়ার পর থেকে তার এই অবস্থা, আর্থিক অবস্থাও তার ভালো না। পরবর্তীতে এই কথাগুলো এর চোখে, তবে স্বামী স্ত্রীর সাথে মেলামেশা জিজ্ঞেস করবে, হ্যাঁ সব ঠিক আছে, স্বাভাবিক সব। এইবার যে সে বলে যে আমার সেক্সুয়াল আসলে কোনো চাহিদা নাই। কেন? বলে আসলে আমার হাজবেন্ডের প্রথম থেকে মানে তার সমস্যা ছিল, প্রথম থেকে হাজবেন্ডের সমস্যা থাকার কারণে এখন আর আমার এই চাহিদাটা হচ্ছে না। আর যেহেতু আমার সাথে হাজবেন্ডের সাথে এই সময় প্রায় 2-3 মাস, 6 মাসেও একবার হয় না, হইলো 1 মিনিট, তো তারও আমার প্রতি কোনো ভালোবাসা নাই। এটা একটা আল্লাহর প্রদত্ত একটা জিনিস, মানুষের আল্লাহ দিয়েছে আমাদেরকে। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু স্বামী স্ত্রীর প্রতি, একজন একজনের প্রতি ভালোবাসাটা বৃদ্ধি হয়। তারপর আমি মনে করেন হাসলাম, আর আমরা যে ডাক্তারের চেম্বারে রুগী দেখছিলাম, ওনার সাথে পরে শেয়ার করলাম। তো চিন্তা করছেন, উনি কিন্তু প্রথমে এই কথাগুলো একদম বলছে কোনো সমস্যা নেই, ওই ডাক্তারের কাছেও বলেছে, আমার কাছেও বলেছে। কতবার মনে করেন ওষুধ দেওয়া 3 মাস পর তার কাছ থেকে আরেকটা আসল কথা বের হলো। ওটা কি ছিল? একটা কথা যে বাচ্চা মারা যাওয়ার পর থেকে তার এই অবস্থা। কিন্তু তার আসল রোগ তো ওইখানে ছিল। আর এখন তার সেই বলে বয়স কিন্তু বেশি না, তার মনে হয় 35-34 এমন বয়স। তো বলছে যে 32 বছর, আমার কাছে মনে হয় 35-34 এমন বয়স। উনি 32 বলেছে। এই বয়সে একজন মানুষের একদম সেক্স চাহিদাই নেই, এটা হতে পারে না, কিছু তো থাকবে, ওটা একেবারেই নেই। কারণ ওই যে ওখান থেকে তার ডিমিনিস্ট হয়ে যে, মনে কর হতাশার থেকে কিন্তু সে আসছে, এই ফোন তো চলে আসছে। এই জন্য আমাদের যে প্রেমে হতাশ, এই কথাগুলো কিন্তু আসলেই গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমরা হয়তো জিনিসটাকে শুনি না, গুরুত্ব দেই না অনেক সময়। যাক, আজকে আমরা তো রুবিলিতে দিয়ে চলে গেছিলাম আমাদের কাজ যেটা সেটা না করে। আমি কেন বললাম, কারণ যে আমাদের রেপার্টরি গুরুত্ব তখনই হবে যদি ওপের লক্ষণের গুরুত্ব থাকে। যে লক্ষণটা আমি নিব, এই লক্ষণটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, ওখান থেকে ওষুধটা দিব রোগীকে, সেই জিনিসটা আগে দেখতে হবে। আসলে আজকে তো অনেক কথা বললাম, আজকে একটু আমরা আমাদের ইউরিনারি অর্গানে একটু যাই, এখানে দেখি কিছু খুঁজে পাই কিনা। রুগী আসছে, রুগীর সমস্যাটা হচ্ছে তার মুখ যখন প্রস্তাব ত্যাগ করে, ব্যাগ দেয়, তখন তার দেখা যায় পেরিনিয়ামে ব্যথা করে। পেরিনিয়াম চেনেন তো? না ম্যাম, চিনি না আমি।
পেরিনিয়ামটা হচ্ছে আমাদের মলদ্বার প্রস্রাব দ্বারা যে মাঝে যে জায়গাটা, ওই যে মলদ্বার এবং প্রস্রাব দ্বারের মাঝে যে জায়গাটা, ওই অংশটাকে বলা হয় পেরিনিয়াম। এবং অনেক সময় মহিলাদের যখন দেখা যায় যে প্রসবকালীন সময় ওই পেরিনিয়ামের সাইড দিয়ে একটু কেটে দিতে হয়। লম্বা লম্বি কাটা যায় না, যদি কেটে না দেয় অনেক সময় লম্বা লম্বি ফেটে যায়, ওটা কিন্তু জোড়া লাগানো কষ্ট করে, পরবর্তী ফেটে যাওয়া আবারও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সাইড দিয়ে একটু কেটে দেয়। এটা অনেকেই মনে করেন গ্রামের মানুষ ভুল বসত তাকে বলে ছোট সিজার হয়েছে, মানে না জিজ্ঞেস করি সিজার না নর্মাল বাচ্চা, মানে ছোট সিজার। প্রথমে আমি বুঝতাম না, পরে বুঝছি ছোট সিজার আগে বলে। ঠিক আছে, তাহলে একটু পেরিনিয়াম তো বুঝতে পেরেছেন কোন জায়গাটা, ওইখানে ব্যথা করে রোগীর। কারণ ওটা বুঝতে না পারলে তো আমরা বুঝবো না। রোগী পেরিনিয়াম যদি ওই জায়গায় ব্যথা করে বললেও আমরা যে কোথায় খুঁজবো সেটা তো বুঝবো না। মূত্রত্যাগের বেগ দিলে পেরিনিয়ামে ব্যথা। আমরা চাই বলতে পারবেন কোথায় যাবো? জি নাজমুল ম্যাম বলুন, বলুন ম্যাম। নাজমুল ম্যাডাম, আপনি হাত তুলেছেন, তো আপনি কিছু বলবেন? ঠিক আছে, না মনে হয়তো ভুলে স্যার না। এগুলো তো আমাদের দৃষ্টিতে আছে, তো আপনার দৃষ্টিতে আসতেই পারে সব। এখন দেখুন এখানে আসসালামু আলাইকুম। জি ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? জি ম্যাম ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? জি না ম্যাম, এমনি গেছে গিয়া দেখে আলি। আচ্ছা। ও আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আমি আপনার সাথে কথা জিজ্ঞেস করেছি তো বলবেন, ঠিক আছে। না দেখো, এই যে আমরা বললাম যে মূত্রত্যাগের বেগ আসলে তার পেরিনিয়াম ব্যথা, আমরা ইউরিনারি অর্গানে যাব আর্চিংয়ে। এখানে না আসলে পেরিনিয়ামটা আমরা কোথায় কোথায় খুঁজবে একটু দেখে আসি না। পেরিনিয়ামটা যেহেতু বলেছি আমাদের রেকটাম এবং মনে করেন প্রস্রাব পায়খানার যে জায়গাটার অর্গানটা আছে, সেই অর্গানের মাঝে যে দূরত্বটা, মাঝে এই দূরত্বটাকে বলা হয় পেরিনিয়াম। সেজন্য আমাদের চলে যেতে হবে রেকটামে। আসুন রেকটামে চলে যাই। 625 পৃষ্ঠা, 600 রেকটাম পেইন, 625 পৃষ্ঠা, বাম কলামে পেরিনিয়াম। রেকটামে পেরিনিয়ামটা পাওয়া যাবে। পেরিনিয়াম, তার নিচে দেখুন আর্চিং টু ইউরিনেট। মূত্রত্যাগের বেগ দিলে পেরিনিয়ামে ব্যথা করে। এখানে দেখেন যাদের বাংলা বইটা আছে সেখানে লেখা আছে মলদ্বার ও জননেন্দ্রের মধ্যবর্তী অংশ। জি ম্যাম, পেয়েছি। জি, কারণ এই মূত্রত্যাগের কথা বলে তো আমরা চলে যাব ইউরিনারি অর্গানে, তাই না? কিন্তু কিছু কিছু জিনিস যে অন্য জায়গায় পাওয়া যাবে, ওইটার কারণে কোথায় সমস্যাটা অন্য জায়গায় হচ্ছে। ঠিক আছে, প্রস্রাবের কথা বলা হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে তার পেরিনিয়াম। যেহেতু ব্লাডারটা কিন্তু অনেকবার আমরা দেখেছি, তারপর একটু ব্লাডারে কয়েকটা রুবিক্স দেখি। সেটা কি? সেটা হচ্ছে দেখেন কমপ্লেনটা হচ্ছে প্রথমে তার প্রস্রাবটা ঠিক আছে, যখন সে প্রস্রাবটা করে
প্রথম দিকে ঠিক আছে, পরে ফোটা ফোটা প্রস্রাব পড়তে থাকে, ফোটা ফোটা করে অনেকক্ষণ প্রস্রাব পড়তে থাকে। প্রথমে তার ধারা ঠিক থাকে, ইউরিনারি অর্গানের মধ্যে অনেক মনে করেন প্যাচ, গিট্টু, অনেক গিট্টু, এই গিট্টুটা খুব কষ্ট হয়। অনেক সময় বিশেষ করবে না, আমিও ডুবলিক্স খুঁজে পাই না, চুপচাপ পেছনে বসে থাকি যে কোথায় কোন জায়গায় যাবো, কোন জায়গায় যাবো, তারপর খুঁজে পাই। বিশেষ করে আমার মনে করেন ইউরিনারি অর্গান নিয়ে খুব সমস্যা হয়ে যায়। আপনার হয় কিনা আমি জানি না, ইউরিনারি অর্গানে আমার সমস্যা। ঠিক আছে, তার জন্য আমাদেরকে ব্লাডারে চলে যেতে হবে। যেহেতু বলেছে যে প্রস্রাবের ধারা, ধারাটাই সমস্যা, তাই না? তো ধারাটা কোথায়? ধারাটার জন্য হলে আমরা আর্জিং এ যাবো না, সেটা হচ্ছে বেগ। আর চলছে, চলাটা হচ্ছে ইউরিনেশন। আমরা ঢুকলাম ইউরিনেশন, ব্লাডার ইউরিনেশন। ব্লাডার ইউরিনেশন ঢোকার পরে দেখেন আমাদের 558 পৃষ্ঠা, 558 পৃষ্ঠা দেখুন। যেহেতু কি হলো, প্রস্রাব চলছিল, চলছিল, মাঝপথে তাকে বাধা দেওয়া হইলো। মনে করেন সাপ হাঁটতেছে, আপনি মাঝপথে একটা বাড়ি দিয়ে বাধা দিলেন, তার কি হলো, হাঁটার পথটা গতি মন্থর হয়ে গেল। এখন সে ধীরে ধীরে, যেহেতু সে ব্যথা পেয়েছে, একটু করে হাঁটতেছে। তার মানে কি, তার এই যে আমাদের ইউরিনেশনের গতিটা যে কোনো কারণবশত এখানে বাধা খেয়েছে, যে কোনো কারণ হতে পারে। আমাদের সেই কারণটা খুঁজে বের করতে হবে। বাধা, বাধার মধ্যে আসবো আমরা 658 পৃষ্ঠা, ইন্টারাপ্টেড, বাধা। তার নিচে দেখুন রুব্রিক্সটা আছে, ডান কলামের নিচে, স্ট্রিম আফটার হুইচ দ্য ইউরিন ফ্লোস আউট ড্রপ বাই ড্রপ। প্রথমে ধারা নির্গত হয়, পরে ফোঁটা ফোঁটা মূত্র পড়তে থাকে। ম্যাগনেসিয়াম, সালফারিয়াম, দুটো ওষুধ, দুটোই থার্ড গ্রেডে। আপনি রুব্রিক্সটা একটু ফলো করবেন। রুব্রিক্সটা আমরা কেবে গেলাম, আমাদের ঠিকাদার স্যার কিছু বলছিলেন। জি ম্যাম, ভালো আছেন? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, সুন্দর শোনা যাচ্ছে। জি ম্যাম, গাড়িতে আছি তো, জন্য বললাম। আপনি এই যে গুরুত্বপূর্ণ একটা রুব্রিক্স এবং একটা লক্ষণ বললেন, তো এই লক্ষণের আগে কি আমি ছোট্ট একটা টিপস শেয়ার করব। অবশ্যই স্যার। সেটা হচ্ছে, সাধারণত পেশেন্ট যদি প্রস্রাব করার পরে এই অনুভূতিটা প্রস্রাবের শেষ প্রান্তে বা প্রস্রাবের শেষে একেবারে প্রস্রাব করে উঠলো, ওঠার পরে যদি পেশেন্ট মনে করে বা পেশেন্টের যদি মনে হয় যে প্রস্রাব গড়িয়ে গড়িয়ে আসছে, কিন্তু দেখে যে প্রস্রাব নেই, অথবা যদি দেখে যে না বাস্তবেই ফোটা ফোটা প্রস্রাব গড়িয়ে গড়িয়ে আসছে, তো এটার উপরে কেন্দ্র করে আমাদের রেপার্টরি বেস কি ঔষধ আছে জানি না, কিন্তু এটি সুজার একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি বলেছেন ডাক্তার এফজেড খান স্যার, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা কোনো পেশেন্টের মধ্যে এই লক্ষণটি পাই, সেখানে যেন আমরা সুজা দিতে ভুল না করি, অন্তত ইউরিনারি ফাংশনে এই প্রবলেম। ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা একটা ওষুধের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ শুনলাম, তাকে অসংখ্য ধন্যবাদ। আর যেটা স্যার যে কথা বলছেন, থুজার কথা, তাই না? দেখেন প্রথমেই যে রুব্রিক্সটা আছে, যে রুব্রিক্সটার কথা বলেছিলাম ফলো করতে, ইউরিনেশন ইন্টারপ্ট বাধা। তার মানে কি, স্যার যেটা বলেছেন সেটা কি, মানে প্রস্রাবের একটা বাধার কথা বলেছেন। যে রোগীর হয়তো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, যেভাবে যাচ্ছে প্রস্রাবটা যাচ্ছে, মনে করেন তার শেষের দিকে বাধা। দেখুন তো থুজা আছে কিনা। সবাই দেখবেন প্রথম যে রুব্রিক্সটা,
ইন্টারাপ্টেড, সেখানে দেখেন কিলোমিটার এর একটা আর সোজা আছে ম্যাম, সেকেন্ড গ্রেডে আছে সোজা। থুজা সেকেন্ড গ্রেড, অনেকগুলো সেকেন্ড গ্রেড ওর সাথে থুজাও আছে। তাহলে আমরা যখন থুজা যদি রোগীর সাথে মিলে যায় তাহলে দিয়ে দিয়ে আরো ভালো কাজ করবে। বা অনেক সময় যেমন বলে যে ছক্কা মারার মতো অবস্থা, তখনও কিন্তু কাজ করে। যেমন ধরুন আমরা প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে জ্বালা পোড়া আসলে ক্যান্থারেস দিই রোগীর আসলে কাজ করে। গভীরে কাজ না করুক, সুপারফিশিয়াল কাজটা কিন্তু করে। কম বেশি সব রোগীদেরই আমি দেখলাম যে আপনি যদি ক্যান্থারেসটা দিয়ে দেন প্রস্রাবের সমস্যাটা কাজ করবে। সেরকম আমাদের থুজাটাও কাজ করবে। আর রোগী যদি ওই ধরনের থুজার রোগী হয় তাহলে তো তার আরো ভালো, সোনায় সোহাগা। যাই হোক, আমাদের এখানে এই গুরুত্ব ম্যাডাম, এটা কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা? 658 পৃষ্ঠা আছে। আচ্ছা আচ্ছা। 658 পৃষ্ঠা। আমাদের বিশ্বনাথ সাহেব হাঁটতেছেন স্যার? হ্যাঁ, হাঁটতেছেন নাকি? কোথাও যাচ্ছেন? না না, ঠিক আছে, এখন বসেছি। হ্যাঁ, একটু বাইরে ছিলাম। জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু বোঝার ব্যাপার আছে এখানে। সেটা হচ্ছে যে প্রথমে স্যার যে বিষয়টাকে জোরালো ভাবে বলেছেন, সেটা হচ্ছে যে রোগী মনে করে, প্রথমে যে কথাটা বলেছেন যে রোগী মনে করে যে বোধহয় তার প্রস্রাব গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু রোগী দেখেন যে না, প্রস্রাব আসছে না বা পড়ছে না, কিন্তু রোগী মনে করেন। সেখানে কোনো কথাই নেই, কারণ এখানে এই যে রোগীর যে একটা ডিলিউশন, একটা ভ্রান্ত বিশ্বাস, যেটা সাইকোসিসের মধ্যে একেবারে কি বলবো একদম মিডিলে অবস্থান করছে। আবার উনি বলছেন যদি ফোটা ফোটা এবং গড়িয়ে এসেও থাকে, সেখানেও সুজা খুব সুন্দর রূপে কাজ করবে। তো এখানে ওই সুজাটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা শিওর হতে পারবো, সেটা হচ্ছে যে যে জায়গাটা আমরা দেখবো যে প্রকৃতপক্ষে রোগী মনে করছে গড়িয়ে গড়িয়ে আসছে, কিন্তু না, দেখে যে না, কিন্তু অনুভূতি হচ্ছে প্রস্রাব করে ওঠার পরেও যে বোধ হয় প্রস্রাব গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই জায়গাটা সুজা আমরা একেবারে মানে ওই ক্ষেত্রে আমরা যদি ক্লিনিক্যালি ব্যবহার করি একেবারে শিওর হয়ে ম্যাডাম। এক্সেপ্ট যদি মহিলা বয়স এই 70-75 বছর বয়স, মানে কন্ট্রোল করতে পারে না, সেখানে কি ইনসিকিউর বলা যায়? ইনসিকিউর এই রূপ এখন কইছে দিয়েছি তুই এখানেই থই দিস এরকম করে কম করতে বন্ধ করে কারেন্ট চলে গেল।